আসসালামু আলাইকুম। পেরেওয়ানগান এটা এমন এক বৃদ্ধা জিন যে কিনা মানুষের ইচ্ছা মতো ধন সম্পদ এবং সম্মান এনে দিতে পারে। তবে এর বদলে সে কেড়ে নেয় ওই মানুষের জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে। আর একবার যদি কেউ এই জিনের সাথে ডিল করে তাহলে সে আর মৃত্যুর আগ পর্যন্ত ফিরে আসতে পারে না। এমনকি তার মৃত্যুর পরও পরবর্তী 7 প্রজন্মকে এই জিনের জ্বালা ভোগ করতে হয়। আজকের এই গল্পটি ইন্দোনেশিয়ার এমনই এক পরিবারকে ঘিরে, যাদের একজনের করা এই কালো জাদুর মাসুল দিতে হয় তাদের পুরো বংশ ধরে। কি রহস্য লুকানো আছে এই পুরো পরিবারের মাঝে জানতে পারবো আজকের এই গল্পে, যার নাম পেরেওয়ানগান। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক ঘুটঘুটে অন্ধকার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে বাইরে থেকে ধামধাম করে আওয়াজ আসছিল। বাড়ির বাইরে ছিল একটা বিশাল আকৃতির গুদাম ঘর, এর ভেতর থেকেই আওয়াজটা আসছিল। আমরা দেখতে পাই একজন মহিলা কাঠের একটা বক্সের ভেতরে কিছু একটা রেখে তার উপরে কাঠের একটা টুকরো দিয়ে আঘাত করছে। পাশের একটা খাঁচায় অনেকগুলো কাক আটকে রাখা হয়েছিল, সেই সাথে রাখা ছিল অনেকগুলো কালো জাদুর জিনিসপত্র। এর মধ্য থেকে একটা কাককে হাতে তুলে নেয় ওই মহিলা, আর এরপর সে একটা মন্ত্র পড়তে পড়তে কাকের গায়ের পালকগুলো ছিঁড়তে থাকে। পালক ভালোভাবে ছাড়ানোর পর সে ওই কাক 3টাকেও দিয়ে দেয় ওই কাঠের বক্সের ভেতর। আর এরপর ওই কাঠের বড় হামান তুলে নেয় এবং সেটা দিয়ে পিষতে থাকে ওই কাক। আমরা বুঝতে পারি এর ভেতরে সবই ছিল কাকের মাংস, যেগুলোকে এইভাবে রিচুয়াল করে পরদিন সকালে সুদার্শী অর্থাৎ ওই মহিলা নিজের রেস্টুরেন্টে বিক্রি করে মুরগি হিসাবে। যে ব্যাপারে কিছু না জানা সকল কাস্টমাররা ওই খাবার খুবই মজার সাথে খেতে থাকে। এটা তাদের 14তম ব্রাঞ্চ ছিল, অর্থাৎ এরকম রেস্টুরেন্ট তাদের এই শহরে অনেকগুলো আছে। হতে পারে তার করা ওই কালো জাদুর কারণেই তার রেস্টুরেন্টের এত সফলতা। এখানে তার হাজবেন্ডও তার এই কাজে ভীষণ খুশি ছিল, তার অনেক প্রশংসাও করে। ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সুদার্শী ড্রাগন ফল কাটছিল। তার থেকে কিছু দূর সামনেই তার হাজবেন্ড দাঁড়িয়েছিল, সেও সেখানে দাঁড়িয়ে কাজ করছিল। সে অন্যদিকে তাকিয়ে সুদার্শীর সাথে কথা বলতে থাকে। এদিকে সুদার্শী আচমকাই নিজের পাশে একটা কাককে দেখতে পায়, যে কাক যেন তাকে ইশারা করে। সাথে সাথে সুদার্শীর হাত যেন একা একাই চলতে আরম্ভ করে। সে নিজের হাত, নিজের শরীরকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না। এভাবেই সে ছুরি নিয়ে এগিয়ে যেতে থাকে তার হাজবেন্ডের দিকে। এই ব্যাপারে কোনো কিছু না জানা তার হাজবেন্ড তো তখনও পর্যন্ত সুদার্শীর প্রশংসা করছিল, যে সে কত সুন্দরভাবে রেস্টুরেন্টগুলো চালাচ্ছে, তার কারণেই তাদের রেস্টুরেন্টে এখন এত ইনকাম হচ্ছে। তখনই সুদার্শী দেখতে পায় সে তার হাজবেন্ডকে মারতেই যাবে, হুট করে তার হাজবেন্ড তার দিকে ঘুরে বলে থ্যাংক ইউ। সুদার্শীর হুঁশ ফেরে এবং সে দেখতে পায় সে তো তখনও পর্যন্ত ড্রাগন ফলই কাটছিল। সে তার পাশে ওই কাককেও দেখতে পায় না, ফলে সে বুঝে উঠতে পারছিল না যে এইমাত্র তার সাথে কি হলো। তখনই তার হাজবেন্ড তার সাথে কথা বলতে বলতে তার দিকে এগিয়ে আসলে সুদার্শী ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল সে নিজের অজান্তেই হয়তোবা তার হাজবেন্ডের কোনো ক্ষতি করে ফেলবে, তাই তো সে দৌড়ে চলে আসে তার বেডরুমে। আমরা দেখতে পাই সে বেডরুমে থাকা এক আয়নার সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। কিছু সময়ের মধ্যেই তার হাজবেন্ড মিরাজ সেখানে চলে আসে এবং দেখতে পাই সে সেখানে দাঁড়িয়ে আছে। তাই সে এগিয়ে যায় যে সুদার্শী কেন এইভাবে চলে আসলো সেটা জানতে। তবে তার কাঁধে হাত রাখতেই সুদার্শী মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে মিরাজ ঘাবড়ে যায় এবং তার মেয়েদের ডাকতে থাকে। তবে তারা আসার আগেই সুদার্শী পুরোপুরিভাবে ওই জিনের বশে চলে আসে, যে কিনা বারবার বলতে থাকে যে তার চোখ বন্ধ, এখন আর তাকে কেউ বাঁচাতে পারবে না। একথা বলেই সে চিৎকার করতে থাকে। স্ত্রীর এই ভয়ানক রূপ দেখে মিরাজ অনেক বেশি ভয় পেয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা 2 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা রনি নামের একজন লোককে দেখতে পাই। সে একটা মেন্টাল হসপিটালে গিয়েছিল মিরাজকে আনার জন্য। আমরা জানতে পারি ওই ঘটনার পর মিরাজ গত 2 বছর ধরে মেন্টাল অ্যাসাইলামে ছিল, যেখানে কিছুটা সুস্থ হওয়ার পর রনি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। এতদিন পর বাবা ফিরে আসছে দেখে মায়া এবং ল্যানিও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারা সুন্দর পোশাক পরে বাবার জন্য তৈরি হয়ে অপেক্ষা করতে থাকে। বাবা বাড়িতে পৌঁছানো মাত্রই ল্যানি ছুটে গিয়ে তার কোলে ওঠে। মায়াও তাকে জড়িয়ে ধরে, আর এরপর ল্যানিকে কোলে নিয়ে মিরাজ চলে যায় ভেতরে।
মায়া তার আঙ্কেল রনির সাথে কথা বলছিল, যেখানে রনি তাকে ঔষধ বুঝিয়ে দিতে দিতে জানায় যে মিরাজের সাথে আপাতত তার ট্রমা নিয়ে কোনো রকম কথা বলার দরকার নেই, সে যেন তার ঠিকমতোভাবে খেয়াল রাখে। আর এরপর সে সুদার্শীর কথা জিজ্ঞাসা করে। উত্তরে মায়া জানায় সুদার্শীর অবস্থা আগের থেকেও খারাপ, তবে সে আশা করছে তাদের বাবা ফিরে এসেছে, এটা দেখলে সুদার্শীর অবস্থা কিছুটা পরিবর্তন আসতে পারে। রনিও এমনটি আশা করছিল। সে ভেতরে যেতে চাইছিল সুদার্শীর সাথে দেখা করতে, তবে এরই মাঝে রনির স্ত্রীর কল আসে, যে কারণে তাকে তখনই বেরিয়ে যেতে হয়। এখন ওই দিন রাতে খাবার খাওয়ার সময় মিরাজ এমনভাবে কথা বলে যেন এখনও 2 বছর আগের সময়কালই চলছে, কোনো কিছু পাল্টেনি। সে এখানে মায়াকে প্রশ্ন করে যে তাদের মা সুদার্শী কোথায়, সে কি এখনো পর্যন্ত রেস্টুরেন্টে। মায়া যেহেতু মিরাজকে কোনোভাবে আঘাত করতে চাইছিল না, তাই সে জানায় সুদার্শী বেডরুমে। রাত একটু গভীর হলে আমরা দেখতে পাই মিরাজ সুদার্শীর সাথে ডান্স করছে। গানের তালে তালে ডান্স করার সময় সুদার্শী মিরাজকে জিজ্ঞাসা করে সে আর কখনো তাকে ছেড়ে যাবে না তো। মিরাজ প্রমিস করে যে সে কখনোই সুদার্শীকে ছেড়ে যাবে না, সে তার সাথে থাকার জন্য সবকিছু করতে প্রস্তুত। একথা শুনে সুদার্শী খুশি হয়ে যায়। এদিকে মিউজিকের এই আওয়াজে ঘুমাতে পারছিল না মায়া এবং ল্যানি, তাই তো মায়া উঠে যায় চেক করার জন্য। সে যখন তার মায়ের ঘরে আসে তখন সে দেখতে পায় তার বাবা একা একাই পাগলের মতো নাচছে এবং তার মাকে উদ্দেশ্য করে বলছে সে তাকে প্রচণ্ড মিস করে। এই কথা শুনে মায়া চোখের পানি আটকে রাখতে পারে না। ওই সময় ওই ঘরে আমরা ওই আয়নাটিকেও দেখতে পাই, যে আয়নাটির সামনে 2 বছর আগে পজেস হয়ে গিয়েছিল সুদার্শী। তখন থেকে এখন পর্যন্ত সুদার্শীর নিজের কোনো হুঁশ নেই, সে বিছানায় ঘুমিয়েছিল। তাই তো বাবার এই কষ্ট দেখে সুদার্শী অনেক ইমোশনাল হয়ে নিজের ঘরের দিকেই ফিরে যাচ্ছিল। তবে আচমকাই আওয়াজ হয়ে ওঠে। পিছে ঘুরে সে দেখতে পায় জানালার কাঁচ ভাঙা এবং ওই ভাঙা অংশে রয়েছে কাকের কিছু পালক। দেখে বোঝাই যাচ্ছিল জোরে কাক এসে লাগার কারণেই জানালার কাঁচটি ভেঙে গিয়েছিল। তবে মায়া এটা দেখে অবাক হয় যে বাইরে জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছে তার বাবা, যে কিনা একটু আগেই তার মায়ের ঘরে ছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে, তাই মায়া জানালায় আওয়াজ করে তার বাবাকে ডাকতে থাকে। যখন সে কোনো সাড়া দেয় না তখন মায়া দৌড়ে বাইরে চলে যায় তার বাবার কি হয়েছে তা দেখার জন্য। তখনই মিরাজ আচমকা খুবই ভয়ানকভাবে মায়ার দিকে তাকায়, আর এরপর সে দৌড়ে গিয়ে একটা রডের ভেতর নিজের মাথা ঢুকিয়ে দেয়। চোখের সামনে বাবার এমন নির্মম মৃত্যু দেখে মায়া চিৎকার করে ওঠে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। মিরাজের দাফন কাফন শেষ হওয়ার পর সেখানে আসে তার 3 ভাই বোন। এরই মাঝে কল আসে মায়ার কাছে আঙ্কেল রনির, যেখানে আঙ্কেল রনি জানায় সে একটু কাজে ফেঁসে গিয়েছে, আগামীকাল সে মায়ার সাথে দেখা করতে আসবে। এখানে মায়ার মুখ দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সে তার ফুফু এবং চাচাদেরকে একদমই পছন্দ করে না। আর এর কারণও আমরা বুঝতে পারি, মূলত তাদের নজর ছিল মায়াদের সম্পত্তির উপর। এত বড় বাড়ি মায়া কিভাবে সামলাবে, তাই তো এই বাড়িটি বিক্রি করে তারা টাকা নিতে চাইছিল এবং মায়াদেরকে ছোট কোনো অ্যাপার্টমেন্টে শিফট করতে চাইছিল। এমনিতেও তাদের মতে এই বাড়িটি ছিল তাদের বাবার, অর্থাৎ মায়ার দাদার। এ কথার প্রতি উত্তরে মায়ার ফুফু তার চাচাদেরকে মনে করিয়ে দেয় যে তারা তাদের অংশের টাকা অলরেডি নিয়ে নিয়েছে, এই বাড়ির উপর এখন আর তাদের কোনো রকম অধিকার নেই। তবে এখন যেহেতু ভাই ছিল না, তাই তাদের ভাইয়ের সম্পত্তির উপর একটা খারাপ নজর ছিল। তবে তাদের এই লোভের পক্ষে ছিল না মায়ার ফুফু আয়ু, তাই তো তাদেরকে চুপ করিয়ে সে চলে যায় সুদার্শীর সাথে দেখা করতে। সেখানে সুদার্শীর এই অবস্থা দেখে তার ভীষণ খারাপ লাগছিল। এমন সময় সেখানে চলে আসে মায়া। মায়া যেহেতু তার ফুফু চাচাদের অতটা পছন্দ করত না, তাই সে একটু রুড হয়েই তার ফুফুকে এখান থেকে চলে যেতে বলে। তখন আয়ু সুদার্শীর কানের কাছে মুখ নেয় এবং কিছু একটা বিড়বিড় করে বলে, আর এরপর সে তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসে। তবে সে ওই ঘর থেকে বেরিয়ে আসার আগে খুবই রহস্যজনকভাবে ওই আয়নার দিকে তাকায়, যেন সে এই আয়নার ব্যাপারে কিছু একটা জানে। এখন সে বেরিয়ে যাওয়ার পর মায়া সুদার্শীকে পরিষ্কার করিয়ে দেয়। মায়া এখন পুরোপুরি একা হয়ে পড়েছিল তার বাবাকে হারিয়ে। কত বছর হয়ে গেল সে তার মায়ের কণ্ঠস্বর শোনেনি, তাই সে এখানে তার মাকে বলতে থাকে যে সে তাকে ভীষণ মিস করে। সে যদি তাদের কথা শুনতে পারে তাহলে যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। বাবা যাওয়ার পর তার জন্য ল্যানিকে নিয়ে এই বাড়ি সামলানো অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন মাকে পরিষ্কার করে দিয়ে তারা 2 বোন মিলে মাকে খাইয়ে দেয়।
যেখানে ল্যানি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং মায়ের সামনে কাঁদতে কাঁদতে প্রশ্ন করে যে তাদের মা কবে সুস্থ হবে। মায়া এখানে ছোট বোনটিকে জড়িয়ে ধরে আশ্বাস দেয়। আর এরপর সে বাইরে এসে দেখতে পায় তার ফুফু এবং চাচারা তখনও তার সাথে কথা বলার জন্য ওয়েট করে আছে, যা দেখে মায়া বুঝতে পারছিল যে তারা কি ব্যাপারে কথা বলতে চাইছে। তাই সে তাদেরকে উদ্দেশ্য করে বলে যে সে এখনই কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চায় না। গত রাতে তার বাবা মারা গিয়েছে, মা অনেক অসুস্থ, যদি কোনো কিছু নিয়ে কথা বলার থাকে তাহলে সে পরবর্তীতে বলতে চায়। তখন তার ছোট চাচা একটু রেগে যায় এবং বলে তারা তার ভালোর জন্যই কথা বলতে এসেছে। তারা জানে মায়ার এখন টাকার প্রয়োজন, তার বাবা আর বেঁচে নেই। এই মুহূর্তে এত বড় বাড়ি রেখে সে কি করবে? এর থেকে ভালো ছোট বাড়িতে শিফট হয়ে যাওয়া এবং এটা বিক্রি করে যে টাকা পাবে তাই দিয়ে তার মায়ের চিকিৎসার খরচও সে চালাতে পারবে। যা শুনে মায়ার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। সে বলে যে তারা যদি তার ভালোই চাইতো তাহলে এখনই তাদেরকে রাস্তায় নামানোর ব্যাপারে তারা উঠে পড়ে লাগতো না। তারা এই বাড়িটি বিক্রি করতে চাইছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, এতে মায়ার কোনো ভালো হবে না। একথা বলে সে তাদেরকে পরে আসতে বলে, যা শুনে তার ফুফু তাকে একটু শান্ত হতে বলে এবং বলে যে তারা এই ব্যাপারে পরবর্তীতে কথা বলবে। এভাবেই সে কোনো মতে নিজের দুই ভাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যাওয়ার সময় আয়ুকে তার ভাই জিজ্ঞাসা করে যে সুদার্শীর অবস্থা কি। আয়ু জানায় এখনও ওই একই অবস্থাতেই সে পড়ে আছে, যা শুনে তারা হতাশ হয়ে বলে যে তাহলে তারা কিভাবে তাদের উদ্দেশ্যে সফল হবে। তখনই আয়ু তার হাতে থাকা এক গুচ্ছ চুল দেখায়, যেটা সে সুদার্শীর মাথা থেকে নিয়েছিল। এই চুলের সাহায্যে তারা কি করতে চাইছিল তা আপাতত আমরা জানতে পারি না। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ছোট বোন ল্যানি কিছুতেই ঘুমাতে পারছিল না। তার বাবার কথা তার ভীষণভাবে মনে পড়ছিল। মায়া তাকে সান্ত্বনা দিয়ে বলে যে বাবাকে মিস করলে সে যেন বাবার জন্য প্রে করে। একথা বলে মায়া তার বোনের কাছে আসে এবং দুই বোন মিলে মহান আল্লাহ তাআলার কাছে তাদের বাবার জন্য দোয়া করতে থাকে। ওই সময় বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। ল্যানি কাঁদতে কাঁদতে তার বোন মায়াকে জিজ্ঞাসা করে যে এই ঝড় বৃষ্টিতে মাটির নিচে থেকে তার বাবার কষ্ট হচ্ছে না। মায়া এই কথার কোনো জবাব দিতে পারে না। এখন এই ঝড় বৃষ্টির কারণে বাড়িতে বৈদ্যুতিক সংযোগ ছিল না, যেটা দেখে মায়া চলে আসে বাতি জ্বালাতে। তখন তার পেছনে আমরা কাউকে একটা দেখতে পাই, যাকে মায়া একদমই লক্ষ্য করে না। সে ওই বাতিটি জ্বালিয়ে চলে যায় নিজের ঘরে। বেড টেবিলের উপর রেখে সে যখন বিছানার উপর বসে তখনই সে দেখতে পায় তার বিছানায় পায়ের কাছে একটা কাক বসে আছে। এটা দেখে সে একটু ঘাবড়ে যায়। সে দেখতে পায় জানালা খোলা, হয়তোবা এখান থেকেই কাকটি ভেতরে প্রবেশ করেছে। তবুও মায়ার অনেক ভয় লাগছিল, তাই চাদর দিয়ে সে ওই কাকটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে পরক্ষণেই দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে তাদের বাবা, যার মাথার ভেতরে রয়েছে একটা ছিদ্র। মুহূর্তের মধ্যে সেখানে অসংখ্য কাক চলে আসে, যারা কিনা মিরাজকে ঘিরে উড়ে বেড়াচ্ছিল এবং জোরে জোরে ডাকছিল। এমন ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় মায়ার। ঘুম থেকে উঠেও যেন এই স্বপ্নের রেশ কাটে না। ভয়ে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখন পরদিন সকালে তাদের বাড়িতে আমরা একটা ট্রাক আসতে দেখতে পাই, যেটাতে করে একজন ক্রেতা এসেছিল। মূলত মায়ের কাছে সকল টাকা ফুরিয়ে গিয়েছিল। এখন খাবার খাওয়ার জন্য তাকে পুরনো জিনিস বিক্রি করতে হচ্ছিল। বাইরে থাকা গোডাউনের ভেতরে বেশ কিছু পুরনো জিনিস ফেলে রাখা ছিল, যেগুলো সে বিক্রির ব্যবস্থা করে। লোকগুলো বেশ কম দাম দিয়ে তার কাছ থেকে এই জিনিসগুলো কেনে। মায়ারও আর কোনো উপায় না থাকায় তাদের অফারে রাজি হয়ে যেতে হয়। তখনই লোকটির নজর পড়ে সেখানে থাকা একটা অদ্ভুত জিনিসের উপর। এই জিনিসটাকে আমরা মুভির শুরুতেও দেখেছিলাম, যেটার ভেতরে কাকের মাংস পিস ছিল সুদার্শী। এখন বর্তমানে এটা এভাবেই ফেলে রাখা আছে। লোকটি এটা কিনতে চায়, যেহেতু দেখতে অনেকটা এন্টিক পিসের মতো, তাই সে এটার বেশ ভালোই দাম দিচ্ছিল। তবে মায়া এটা বিক্রি করতে চায় না। তার মতে এটা তার মায়ের পছন্দের জিনিস, তাই সে এটা কোনোভাবেই বিক্রি করবে না। এত বলার পরও মায়া যখন রাজি হয় না, তখন লোকটি অন্য জিনিসগুলো কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মায়া যায় তার মাকে পরিষ্কার করতে। পরিষ্কার করার জন্য সে যখনই তার মায়ের পিঠের কাপড় সরায়, তখনই হতবাক হয়ে যায়। এক রাতের ভেতরে সেখানে এক ভয়ঙ্কর ক্ষতের সৃষ্টি হয়েছিল, যে ক্ষতে বেয়ে বেড়াচ্ছিল পোকা। মায়ের এই অবস্থা দেখে মায়া অনেক চিন্তায় পড়ে যায়। তাই তো ওই দিনই সে তার আঙ্কেল রনিকে কল করে। সে কল করায় রনি অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সাথে সাথে চলে আসে সুদার্শীকে দেখতে। সে ল্যানির জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, যা পেয়ে ল্যানি অনেক খুশি হয়ে যায়। আর এরপর মায়া তাকে নিয়ে যায় সুদার্শীর ঘরে।
তবে সুদার্শীর ঘরে প্রবেশ করে না সে। দরজা খুলতেই সে যখন সামনে ওই আয়নাটিকে দেখতে পায় তখন সে দ্রুত দরজাটি আবারও বন্ধ করে দেয় এবং বলে তাদের বাইরে দাঁড়িয়ে কথা বলা উচিত। একথা বলে সে মায়াকে নিয়ে বাইরে চলে আসে। সে মায়াকে বলে যে তার উচিত ঘরে থাকা ওই আয়নাটিকে কভার করে রাখতে অথবা সেটা ঘর থেকেই বের করে দিতে, যা শুনে মায়া একটু অবাক হয়। তখন রনি বলে যে এই আয়নাটিকে তার ঘরে দেখে সে এখন ভয় পাচ্ছে যে তার বাবার মৃত্যু হয়তোবা এই আয়নার কারণেই হয়েছে। মায়া এসবের কিছুই বুঝতে পারছিল না। তখন তার আঙ্কেল রনি তাকে সবটা খুলে বলে। মূলত মায়ার দাদা অর্থাৎ রনির বাবার 3 জন স্ত্রী ছিল, যাদের মধ্য থেকে 2 জন খুবই রহস্যজনকভাবে মারা গিয়েছিল। এমনকি মারা যাওয়ার পর তাদের লাশ পর্যন্ত কাউকে দেখতে দেওয়া হয়নি, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে দাফন করানো হয়েছে। ব্যাপারটা মানুষের মনে প্রশ্ন জাগিয়েছিল। বেশিরভাগ মানুষের মতে রনির বাবা কালো জাদু করত। সে কোনো এক শয়তান জিনকে প্রসন্ন করার জন্য তার 2 স্ত্রীকে বলি দিয়েছিল, আর এর বদলে সে পেয়েছিল অনেক অর্থ সম্পদ। তবে সে মায়ার দাদিকে অনেক বেশি ভালোবাসত, যে কারণে তাকে সে কখনোই হারাতে চায়নি। তবে সে যে জিনের সাথে ডিল করেছিল তাকে প্রসন্ন রাখার জন্য প্রতিনিয়ত খাবার দিতে হতো, যে কারণে এই কালো জাদুর শিকার হয় মায়ার দাদিও। ভালোবাসার স্ত্রীকে হারিয়ে মায়ার দাদা এবার ভেঙে পড়ে। মিরাজ এবং রনি ছিল আপন ভাই বোন, এদিকে আয়ু এবং তার বাকি চাচারা ছিল সৎ ভাই বোন। রনিকে নিয়ে তার বাবা একবার তার মায়ের কবরের কাছে যায় এবং সেখানে দাঁড়িয়ে সে ঠিক করে যে সে এই সব কিছু বন্ধ করবে, অর্থাৎ কালো জাদু বন্ধ করে দিবে এবং ওই জিনকে শান্ত করবে। এই রিচুয়াল অথবা ডিল শেষ করার একটাই উপায়, আর সেটা হলো নিজেকে স্যাক্রিফাইস করা। ওই রাতে রনির বাবা আরও একটা রিচুয়াল পারফর্ম করে, যে রিচুয়ালের মাধ্যমে এবার সে নিজেকে স্যাক্রিফাইস করতে চলেছিল। রিচুয়াল শেষ করে সে ওই কাঠের পাত্রের ভেতরে বসে পড়ে এবং ওই আয়নার ভেতরে থাকা জিনকে ডাকতে থাকে। এই জিনের নাম ছিল পেরেওয়ানগান, যে কিনা ওই আয়নার দুনিয়া থেকে বেরিয়ে আসে এবং রনির বাবার এই বলি কবুল করে নেয়। সে ওই কাঠের হামান দিয়ে রনির বাবার উপর আঘাত করতে থাকে, আর এইভাবেই আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। এই দৃশ্য ছোট্ট রনি আড়াল থেকে দেখছিল, যা সে বর্তমানে খুলে বলে মায়াকে। মায়া এটা জানার পর বেশ হতবাক হয়ে যায়। সে জানতে চায় যে ওই আয়না বা ওই জিনের সাথে তার মায়ের অসুস্থতার কি সম্পর্ক। তার চাচা রনি এই ব্যাপারে তাকে বলতেই যাচ্ছিল, এমন সময় তার কাছে তার স্ত্রীর কল আসে, যেখানে সে তার স্ত্রীকে জানায় যে সে একজন রোগীকে দেখার জন্য দূরে এসেছে। তার স্ত্রী তাকে দ্রুত বাড়িতে ফিরতে বললে রনি তখনই বেরিয়ে যাবে বলে ঠিক করে। তাই তো সে মায়াকে আর কিছুই বলতে পারে না, বরং মায়াকে সাবধানে থাকতে বলে তখনই সে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আমরা দেখতে পাই ঘরের ভেতর থেকে জিন তাদের উপর নজর রেখেছিল, হয়তোবা সেই চাইছিল না মায়া সবটা জানুক। এখন ওই দিন সন্ধ্যার দিকে মাকে আবারও পরিষ্কার করার জন্য মায়া তার ঘরে যায়। তবে দরজা খুলতেই সে ভীষণ ভয় পেয়ে যায়, কেননা আয়নায় সে দেখতে পায় যে ওই জিন তার মায়ের পিছে বসে আছে এবং তার মায়ের পিঠের ওই ক্ষত স্থান চেটে পরিষ্কার করছে, যা দেখে মায়া অনেক বেশি ঘাবড়ে যায় এবং তখনই রনিকে কল করার চেষ্টা করে। তবে রনি কিছুতেই কল রিসিভ করছিল না। এরই মাঝে মায়া লক্ষ্য করে ল্যানি তার মায়ের ঘরের দিকে যাচ্ছে। সে ল্যানিকে দ্রুত গিয়ে আটকায়, কেননা সে ভয় পাচ্ছিল যে ওই জিন ল্যানির কোনো ক্ষতি না করে ফেলে। তবে ছোট্ট ল্যানি তো তার মায়ের কাছে যেতে চাইছিল। এরই মাঝে এত বছর পর ফাইনালি তার মায়ের গলার আওয়াজ শোনা যায়, যে কিনা মায়া এবং ল্যানিকে ডাক দেয়, যা শুনে ল্যানি এক দৌড়ে চলে যায় তার মায়ের কাছে। মায়া ভয় পাচ্ছিল ওই ঘরে যেতে। ঘরে গিয়ে সে দেখতে পায় তার মায়ের হুঁশ ফিরে এসেছে। সে ল্যানিকে জড়িয়ে ধরে রেখেছে এবং আদর করছে, যা দেখে মায়া বুঝতে পারছিল না যে সে কি করবে, খুশি হবে নাকি মায়ের জন্য চিন্তা করবে। তখন তার মা তাকে বলে আলমারির ভেতর থেকে তাকে ড্রেস বের করে দিতে। আলমারি খুলতেই সে দেখতে পায় সেখানে তার সব কাপড়ের রং সবুজ হয়ে গিয়েছে। সে এর মধ্যে থেকে একটা কাপড় নিয়ে সুদার্শীকে পরাতে যায়, যেখানে পিঠ থেকে তার কাপড় সরাতে গিয়ে মায়ার ভীষণ ভয় লাগছিল। তবে কাপড় সরাতেই সে অবাক হয়ে যায়, কেননা আজ সকালে দেখা ক্ষত আর সেখানে ছিলই না, যা দেখে মায়া একটু অবাক হয়। তখন তার মা খুবই রহস্যজনকভাবে তাকে প্রশ্ন করে যে সে কি তার মায়ের সুস্থ হয়ে ওঠা নিয়ে খুশি না। এর কোনো উত্তর দিতে পারে না মায়া। অন্যদিকে আমরা দেখতে পাই রনি তখনও একজন কবিরাজের সাথে কথা বলছিল, যাকে সে পেরেওয়ানগান অর্থাৎ ওই জিনের ব্যাপারে সবকিছু খুলে বলে। এভাবেই ফোনে কথা বলতে বলতে সে যাচ্ছিল ওই কবিরাজকে আনতে।
তবে মাঝপথে ট্রেন এসে যাওয়ায় তার গাড়ি থামাতে হয়। এখানে কবিরাজের সাথে কলটি কাটা মাত্রই তার ফোনে তার স্ত্রীর কল আসে, যেটা রিসিভ করতেই এক ভয়ানক হাসির আওয়াজ শোনা যায়। যে হাসির আওয়াজ শোনা মাত্রই রনির যেন কিছু একটা হয়ে যায়। সে যেন ওই জিনের বশে চলে আসে। সে গাড়ি থেকে নেমে সরাসরি চলে যায় রেল লাইনের উপর এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ট্রেন আসাতে তার সেখানেই মৃত্যু হয়। দৃশ্য চলে যায় মায়ার কাছে, যে কিনা এতদিন পর মাকে এইভাবে সুস্থ সবলভাবে দাঁড়াতে দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তাই তো পোশাক পরানোর পর সে তার মাকে জড়িয়ে ধরে। তখন তার মা বলে যে সে আয়নায় নিজেকে দেখতে চায়। সে গিয়ে বসে ওই আয়নাটির সামনে, যে আয়নার সামনে বসে সে খুব অদ্ভুতভাবে স্মাইল করতে থাকে। তার মুখের এই মুচকি হাসি দেখে মায়ার বুকটা যেন কেঁপে ওঠে। ওই দিনই মাঝরাতের দিকে ওই একই আওয়াজ হতে থাকে যে আওয়াজ মুভির শুরুতে হয়েছিল, অর্থাৎ কেউ যেন ওই হামান দিয়ে কিছু একটা পিষছে। যে আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় মায়ার। ঘুম ভাঙতেই সে দেখতে পায় ল্যানি তার বিছানায় নেই, যা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং ল্যানিকে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে চলে আসে, যেখানে চাদরের নিচে কেউ একজন দাঁড়িয়েছিল। এটা দেখে মায়া একটু ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সাহস করে সে ওই চাদর উঠাতেই দেখতে পায় এর নিচে তো ল্যানি। সে ল্যানিকে রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে সে এত রাতে কি করছে। উত্তরে ল্যানি বলে যে সে মায়ের সাথে খেলা করছে। একথা বলেই সে দৌড়ে চলে যায় তাদের মায়ের রুমে, যা দেখে মায়া সাহস করে তাদের মায়ের রুমের দিকে যেতে থাকে। ওই সময় আমরা দেখতে পাই মায়ার পেছনে ওই চাদরটি আবারও উঠে দাঁড়িয়েছে, যেন তার নিচে কেউ আছে। পরক্ষণেই চাদরটি নিচে পড়ে যায় এবং আমরা ওই জিনটিকে দেখতে পাই। তবে এই ব্যাপারটা লক্ষ্য করে না মায়া। সে পৌঁছে যায় তাদের মায়ের ঘরে, যেখানে ল্যানি আঙ্কেলের আনা ওই খেলনা দিয়ে সুদার্শির সাথে খেলা করছিল। সুদার্শি মায়াকে প্রশ্ন করে যে রনির আর কোনো খবর পেয়েছে কিনা সে। মায়া কিছু বলতে যাবে, তবে তার আগেই তার ফোনে কল আসে। রনির স্ত্রী তাকে কল করেছিল, অর্থাৎ মায়ার চাচি, যে কিনা ফোন ধরা মাত্রই মায়ের সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে এবং তাকে দায়ী করতে থাকে তার পরিবার ধ্বংস হওয়ার পেছনে। অর্থাৎ এতক্ষণে সে রনির মৃত্যুর খবর পেয়ে গিয়েছিল এবং মায়া আর মায়ের পরিবারকেই দায়ী করছিল নিজের স্বামীর মৃত্যুর জন্য, যেটা জানার পর মায়া ভীষণভাবে ভেঙে পড়ে। একমাত্র আঙ্কেল রনিই তো ছিল তার পাশে। এবার তো সে পুরোপুরি একা হয়ে গেল। এখন পরদিন আমরা দেখতে পাই রনির জানাজা থেকে তার 3 ভাই বোন ফিরছে, যেখানে তারা বলতে থাকে যে প্রথমে মিরাজ আর এরপর রনি। পরপর তাদের 2 ভাই মারা গিয়েছে, এবার তাদের কার মৃত্যুর পালা। এই নিয়ে 2 ভাই কথা বলছিল, এমন সময় সামনে একটা ট্রাক চলে আসে। তারা কোনো মতে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মায়াদের বাড়িতে গিয়েছিল তার 2 চাচা বাড়ির বাইরে একটা তাবিজ পোতার জন্য। এই তাবিজটা তাদেরকে দিয়েছিল তাদের বোন আয়ু। তারা প্রথমে সুদার্শির ঘরের কাছে যায় এবং ওই জানালার কাছাকাছি যেয়ে এই তাবিজটা পুঁতে দেয়। পোতার সময় আমরা দেখতে পাই তাদের পেছনে ওই জিন দাঁড়িয়ে আছে, তবে তারা এটা লক্ষ্য করে না। আর তাবিজটি পোতা মাত্রই আবারও ওই হামানের আওয়াজ হতে থাকে, যা শুনে তারা দুজনই ঘাবড়ে যায় এবং দৌড়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। আর এরপর বাড়িতে ফিরে আমরা রাজীবকে দেখতে পাই, অর্থাৎ সবার ছোট ভাই। সেই মূলত তাবিজটি পুঁতেছিল। এখন সে একা বাড়িতে ছিল। ফোনে কথা বলতে বলতে সে লক্ষ্য করে হঠাৎই লাইটগুলো ফ্লিকার করছে। মুহূর্তের মধ্যে সে ওই বাড়িতে কাউকে অনুভব করতে থাকে। কেউ যেন উপর থেকে দৌড়ে বেড়াচ্ছিল। তাই সে একটা ছুরি হাতে তুলে নেয় এবং দেখতে থাকে যে কে তার বাড়িতে ঢুকেছে। তখন আমরা ওই জিনের ভয়ানক হাসির শব্দ শুনতে পাই। রাজীব এতে করে বেশ ঘাবড়ে যায়। হঠাৎই একটা কালো হাত এসে রাজীবের পা ধরে বসে, যা দেখে রাজীব এত বেশি ঘাবড়ে যায় যে সে দ্রুত ওই ছুরি চালাতে থাকে। ছুরি চালাতে চালাতে সে বুঝতেও পারে না যে সে মূলত ওই জিনের হাতে নয়, বরং আঘাত করছিল নিজেরই পায়ে। তার একটা পা পুরোপুরিভাবে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়, যা ওই জিন নিচে থেকে বের হয়ে এসে খেতে শুরু করে। এটা দেখে রাজীব ঘাবড়ে গিয়ে সরে আসতে চাইলে ওই জিনটি তাকে টেনে নিয়ে যায়। আর এভাবেই মৃত্যু হয় তাদের 3য় ভাইয়ের। এই ব্যাপারে কোনো কিছু না জানা মায়াকে আমরা দেখতে পাই, যে কিনা পরদিন সকালে ওই আয়নাটি ঢেকে দেয়। এমন সময় তার ফোনে কারোর কল আসে। তখনই সে লক্ষ্য করে তার বোন পোকামাকড় তার মাকে খাওয়াচ্ছে, যা দেখে সে চিৎকার করে ওঠে এবং খাবারটি হাত থেকে ফেলে দেয়। ফলে ল্যানি প্রচণ্ড কষ্ট পায় এবং ওই ঘর থেকে বেরিয়ে যায়। তখন মায়া লক্ষ্য করে যে এটা তো কোনো পোকামাকড় নয়, বরং ঠিকঠাকভাবে খাবার খাইয়ে দিচ্ছিল ল্যানি। অর্থাৎ মায়াই ভুল দেখেছে।
মায়ার এই ব্যবহারে ল্যানি প্রচণ্ড কষ্ট পেয়েছিল, তাই তো সে সোফায় শুয়ে কাঁদছিল। সেখানে মায়া আসে এবং তার কাছে ক্ষমা চায়। তখন ল্যানি বলে যে সে যেন প্রমিস করে যে কখনোই সে তার উপর চিৎকার করবে না। মায়া তাকে প্রমিস করে এবং বোনকে জড়িয়ে ধরে। ওই রাতে মায়ের বিছানায় আবারও একটা কাককে দেখা যায়, যার ডাকে মায়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে খুব তীব্র একটা দুর্গন্ধ পায়, যেটা কিনা তার বালিশের নিচে থেকে আসছিল। তাই সে বালিশটি সরায় এবং দেখতে পায় সেখানে একটা কাক মরে পড়ে আছে, যা দেখে তার বমি চলে আসে এবং সে বমি করতেই দেখা যায় তার মুখ থেকে কাকের পালক বের হচ্ছে এবং তার মুখে লেগে রয়েছে রক্ত। যে রক্ত দেখে সে হতবাক হয়ে যায় এবং বারবার পানি দিয়ে সেটা ধোয়ার চেষ্টা করতে থাকে, তবে সেটা কিছুতেই পরিষ্কার হচ্ছিল না। এভাবেই পানি দিয়ে ধুতে ধুতে হঠাৎই সবকিছু যেন পরিষ্কার হয়ে যায়, যেন তার মুখে কোনো রক্ত লেগেই ছিল না। ওই সময় আমরা ল্যানিকে দেখতে পাই যে কিনা ঘুম থেকে উঠে কোথাও একটা চলে যায়। এদিকে মায়া যখন তার ঘরের দিকে আসছিল তখন আচমকাই কাছে আওয়াজ হয়ে ওঠে। এগিয়ে যেতেই মায়া দেখতে পায় যে জানালার কাঁচ ভেঙে পড়ে আছে, সে সাথে পড়ে আছে একটা কাক। হয়তোবা জানালার সাথে জোরে আঘাত লাগার কারণে কাকটি জানালার কাঁচ ভেঙে ভেতরে এসে পড়েছে। এটাই মায়া দেখছিল। এমন সময় সে লক্ষ্য করে বাইরে দিয়ে ল্যানি খালি পায়ে হেঁটে যাচ্ছে, যা দেখে মায়া তার পিছে ছুটতে শুরু করে। অন্যদিকে ল্যানি পৌঁছে গিয়েছিল বাড়ির পাশে থাকা কুয়োয়। সে ওই কূপের উপরে উঠে তার ভিতরে লাফ দিতেই যাবে, তবে তার আগেই মায়া তাকে ধরে ফেলে। ল্যানির হুঁশ ফিরলে সে নিজেও বলতে পারে না যে সে বাইরে কেন এসেছিল, তাই তো মায়া তাকে দ্রুত নিয়ে ভেতরে চলে আসে। তখন আমরা দেখতে পাই কুয়োর ভেতরে দাঁড়িয়ে আছে তাদের মা সুদার্শী। হয়তোবা এটা তাদের মা নয়, বরং ওই জিন ছিল, যে কিনা ধোঁকা দিয়ে ল্যানিকে মেরে ফেলার চেষ্টা করছিল। যেটা বুঝতে পেরে মায়া এবার সরাসরি চলে আসে তার মায়ের ঘরে, যেখানে আয়না এসে দেখতে পায় তার মা বসে চুল আঁচড়াচ্ছে, তবে বাস্তবে তো সে ঘুমিয়েছিল। ফলে মায়া বুঝতে পারে যে এই আয়নাটিকে আগে তার বাড়ি থেকে বের করতে হবে। তাই সে ওই সময় আয়নাটিকে নিয়ে যেতে যায় বাড়ির বাইরে, যেখানে আয়নার রিফ্লেকশনে আমরা দেখতে পাই ছাদে ওই জিন ঝুলছে। এখন ওই আয়নাটি বাইরে নিয়ে গিয়ে মায়া সেটা ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে, তবে যত বড় পাথর অথবা কাঠের টুকরো দিয়ে সে আঘাত করুক না কেন, আয়নাটি কিছুতেই ভাঙে না, যা দেখে মায়া এবার অতিষ্ঠ হয়ে পড়ে। তবে সবথেকে বেশি অবাক তো সে পরদিন সকালে হয়, যেখানে সে মায়ের ঘরে গিয়ে দেখতে পায় যে আয়নাটি আবারও তার ঘরে ফিরে এসেছে। সে এখানে ল্যানিকে বাহানা করে বাইরে পাঠিয়ে দেয় এবং তার মা সুদার্শীকে বলে যে তার কাপড়টা পরিবর্তন করতে হবে। সে আলমারির ভেতর থেকে সাদা একটা জামা বের করতে গেলে সুদার্শী বলে সে সবুজ জামা পরবে। মায়াও আর কথা না বাড়িয়ে সবুজ জামা নিয়ে আসে, তবে এবার জামা খুলতেই মায়া আরও বেশি অবাক হয়ে যায়। পিঠের ওই ক্ষত আবারও দেখা দিয়েছে এবং তার চারপাশ জুড়ে পুরো জায়গাটা হয়ে গিয়েছে সবুজ। তখনই সুদার্শী বলে ওঠে, মরার সময় চলে এসেছে। ফলে এই অবস্থা দেখে মায়া এবার যেতে চাইছিল সাহায্য খুঁজতে, তবে সে বাড়িতে ল্যানিকে একা রেখে যেতে চাইছিল না। তবে ল্যানি তো কিছুতেই তার সাথে যাবে না বলে জানিয়ে দেয়। সে তার মায়ের কাছেই থাকবে বলে দৌড়ে চলে যায় সুদার্শীর ঘরে, আর সেখানে গিয়েই সে অবাক হয়ে যায়, কেননা সুদার্শীর ওই সবুজ রং শরীর ছেয়ে এবার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা দেখে ল্যানিও এবার ভয় পেয়ে যায়। মায়া দ্রুত ল্যানিকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাহায্যের আশায়। গাড়ি চালিয়ে যেতে যেতে রাত হয়ে যায়। রাতের বেলা সে একটা স্টপেজে দাঁড়িয়েছিল, যেখানে একজন বৃদ্ধা আসলে সে টাকা বের করে তাকে দিতে যায়। তবে ওই বৃদ্ধা বলে যে টাকা নয়, বরং সে তো তাদের সোল চায়। যা বলার সাথে সাথে তারা ভয় পেয়ে যায় এবং দ্রুত গাড়ি চালাতে শুরু করে। দেখা যায় বৃদ্ধা পেছনে নেই, বরং সে তো তাদের জানালার সাথে ঝুলে তাদের কাছে বারবার তাদের সোল চাইছিল। এভাবেই এক ভয়ঙ্কর ভূতুরে অভিজ্ঞতা নিয়ে ল্যানি এবং মায়া গিয়ে পৌঁছায় তাদের ফুফুর বাসায়, অর্থাৎ আয়ুর বাড়িতে। সেখানে তাদেরকে দেখে আয়ু বেশ অবাক হয়ে যায়। ভেতরে নেওয়ার পর সে ল্যানির কাছ থেকে জানতে পারে যে তাদের মা সবুজ হয়ে গিয়েছে এবং তার চোখ হয়ে গিয়েছে পুরোপুরি লাল। কথা শুনে আয়ু বলে, এমনটি তো হওয়ারই ছিল। ওই বাড়িতে এখন যে আছে সে তাদের মা নয়, বরং তার মায়ের শরীরে রয়েছে পেরেওয়ান গান। আয়ু জানায় যে তাদের বাবা ওই রিচুয়াল শেষে মারা যায় এবং তার কথা অনুযায়ী ওই আয়নাকে ফেলে দেওয়ার কথা ছিল সমুদ্রের ভেতরে, তবে এমনটি কখনোই করা হয়নি। সময়ের সাথে ওই বাড়িতে বউ হয়ে আসে সুদার্শী। হঠাৎই সুদার্শীর ব্যবসায় এত উন্নতি দেখে আয়ুর সন্দেহ হয়েছিল, তবে তার সাহসী কোলায়নি তার কাছে সত্যিটা জিজ্ঞেস করার।
তার আগেই সুদার্শী অসুস্থ হয়ে পড়ে, কেননা সে এই জিনের সাথে করা নিজের প্রমিস রাখেনি। মূলত এই জিনের সাথে ডিল করলে তাকে তার পছন্দ মতো বলি দিতে হয়। সুদার্শীর সাথে ডিল করার পর জিন বলি চেয়েছিল সুদার্শীর স্বামী অর্থাৎ আয়ুর ভাই মিরাজকে, তবে সুদার্শী এমনটি করতে পারেনি, কেননা সে মিরাজকে প্রচণ্ড ভালোবাসত। যেহেতু ডিল করার পর সুদার্শী নিজের প্রমিস রাখেনি, তাই ওই জিন প্রথমেই সুদার্শীকে পজেস করে নেয়। আর এরপর যখন মিরাজ আবারও বাড়িতে ফিরে আসে, সেই রাতেই ওই জিন মিরাজকে মেরে ফেলে। জিনের সাথে করা কোনো ডিল যদি ব্যাহত হয় তাহলে জিন কতটা ভয়ানক হয়ে উঠতে পারে এই ব্যাপারে কোনো ধারণা ছিল না সুদার্শীর। এখন ওই জিন শুধুমাত্র তার আত্মীয় স্বজনই নয়, বরং 7 প্রজন্ম পর্যন্ত মানুষের পিছে পড়ে থাকবে। আর এর থেকে বাঁচার একটাই মাত্র উপায় আছে। আয়ু মায়াকে একটা পাত্রে করে বিশেষ পানি দেয়। এই পানিটি ঝাড়ফুঁক করা ছিল। গুনে গুনে 7 বার এই পানি তাকে সুদার্শীর ওপর ছড়াতে হবে, তাহলে হতে পারে সুদার্শীর শরীর থেকে ওই জিন বেরিয়ে যাবে। আর যদি কোনোভাবে মায়া এটা করতে ব্যর্থ হয় তাহলে যেন সে সুদার্শীকে জীবিতই জ্বালিয়ে দেয়। এটা শোনা মাত্রই মায়া কাঁদতে শুরু করে। তখন আয়ু তাকে বোঝায় ওই বাড়িতে যে আছে সে তাদের মা সুদার্শী নয়, বরং সে ওই জিন। তাই তাকে পোড়ানোর সময় মায়া যেন দ্বিতীয়বার না ভাবে। মায়া বলে সে এটা করতে যাবে, তবে ততক্ষণ পর্যন্ত যেন আয়ু ল্যানির খেয়াল রাখে। তবে আয়ু এমনটি করতে চায় না, কেননা সে জানতো ল্যানি সব থেকে বেশি নিরাপদ থাকবে মায়ার কাছে। তাই সে মায়াকে সবসময় ল্যানিকে সাথে রাখতে বলে। তারা বেরিয়ে যাওয়ার পর আমরা আয়ুর ঘরের সিলিংয়ে ওই জিনকে উল্টো ঝুলে থাকতে দেখতে পাই। যে ব্যাপারে খেয়াল না করা আয়ু বসে যায় প্রোটেকশন স্পেল পড়তে, তবে এই রিচুয়াল ব্যর্থ হয় এবং ওই জিন এসে আয়ুকে শেষ করে দেয়। এদিকে ততক্ষণে মায়া এবং ল্যানি গিয়ে পৌঁছেছিল তাদের বাড়ির সামনে। মায়া ল্যানিকে গাড়ির ভেতরেই লুকিয়ে থাকতে বলে এবং বলে যে কেউ আসলেও যেন সে দরজা না খোলে, বিশেষ করে তাদের মা। কথা বলেই সে ভেতরে চলে যায় এবং ল্যানি গাড়ির দরজা লক করে বসে পড়ে। অন্যদিকে বাড়ির ভেতরে ঢুকে লাইট জ্বালাতেই বাল্বগুলো ফেটে যায়, ফলে মায়া একটা ল্যাম্প জ্বালিয়ে নেয় এবং ওই ল্যাম্পের আলোতেই সে পৌঁছে যায় তার মায়ের ঘরে। ততক্ষণে সুদার্শী পুরোপুরিভাবে সবুজ হয়ে গিয়েছিল। মায়া এখানে ওই রিচুয়ালটি শুরু করে এবং আয়ু যেভাবে তাকে পানি ঢালতে বলেছিল ঠিক সেইভাবেই সে পানি ঢালতে থাকে। অন্যদিকে আমরা বাইরে ল্যানিকে দেখতে পাই, যে কিনার সামনে দিয়ে কাউকে এগিয়ে আসতে দেখতে পাই এবং ভয় পেয়ে গিয়ে সিট পেছনের দিকে নামিয়ে শুয়ে পড়ে থাকে। তখনই গাড়ির উইন্ডোতে নক হয়। দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে রনি। যেহেতু ল্যানি আঙ্কেল রনির মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না, তাই সে রনিকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। এদিকে মায়া ওই পানি সুদার্শীর শরীরে 7 বার দিয়েছিল। এরপরও কোনো রকম কোনো পরিবর্তন দেখা যায় না। হঠাৎই মায়া বাইরে থেকে গাড়ির দরজা লাগানোর শব্দ শুনতে পায়, ফলে সে ঘাবড়ে গিয়ে জানালার কাছে গিয়ে দেখতে পায় ল্যানি একা একা গাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। যা দেখে সে চিৎকার করে ল্যানিকে ডাকতে থাকে। তখনই দেখা যায় সুদার্শী উঠে দাঁড়িয়েছে। খুবই ভয়ানকভাবে তার শরীর উল্টো দিকে বাঁকিয়ে যায় এবং সে ভয়ানকভাবে এগোতে থাকে মায়ার দিকে। এদিকে ল্যানি আঙ্কেল রনির হাত ধরে পৌঁছে যায় গুদম ঘরে, যেখানে প্রবেশ করতেই আমরা দেখতে পাই এটা রনি নয়, বরং তাদের দাদার শরীরে ছিল ওই জিন। এদিকে ল্যানির খোঁজ করতে করতে মায়া ওই ঘরের সামনে চলে আসে এবং আস্তে আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে, যেখানে সে দেখতে পায় তার মা সেখানে দাঁড়িয়ে আছে। সেই সাথে দাঁড়িয়ে আছে তার দাদার বিভৎস রূপ। তার মা মায়াকে বলে যে মাথা নত করে তার দাদাকে সম্মান জানাতে। মায়া এটা করতে চাইছিল না, কেননা সে জানতো এটা আসলে জিন। তবে তার মা এখানে ল্যানিকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, যে কিনা অজ্ঞান হয়ে পড়েছিল ওই কাঠের পাত্রের ভেতর। তাই তো বাধ্য হয়ে মায়া তার দাদার দিকে এগিয়ে যায় এবং তার এই ভয়ানক হাত নিজের কপালে ছুঁয়ে তাকে সম্মান জানায়, যেটা দেখে সুদার্শীর ভেতরে থাকা ওই জিন খুশি হয়ে যায় এবং মায়ার মাথায় হাত বুলাতে থাকে। তখনই ল্যানির জ্ঞান ফিরে আসে এবং সে চিৎকার করে ওঠে। মায়া বলে তাকে দ্রুত পালিয়ে যেতে, তবে সে কিছুতেই ওই গুদাম ঘরের দরজা খুলতে পারছিল না। এরই মাঝে মায়া ধাক্কা দিয়ে সুদার্শীকে ওই পাত্রের ভেতরে ফেলে দেয়। অন্যদিকে তার দাদার শরীরে থাকা ওই জিন এগোতে থাকে ল্যানির দিকে। ওই মুহূর্তে মায়া বুঝতে পারে যে তাকে কি করতে হবে। সে ওই হামান দিয়ে সুদার্শীর ওপরই আঘাত করতে থাকে। সে এখানে সুদার্শীর শরীরে আঘাত করছিল, অথচ ক্ষতি হচ্ছিল ওই জিনের। তাদের দাদার শরীরে থাকা ওই জিন ল্যানি পর্যন্ত পৌঁছাতে পারে না,
বরং সুদার্শীকে আঘাত করে করে মেরে ফেলার সাথে সাথেই তার দাদা সেখানেই পড়ে যায় এবং হাওয়ায় মিলিয়ে যায়, যা দেখে ল্যানি দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরে। মায়া এটা ভেবে ভীষণ ভেঙে পড়ে যে সে নিজ হাতেই নিজের মাকে শেষ করে দিয়েছে। এরপর তারা দুজন গাড়িতে এসে বসতেই হঠাৎই মায়ের মনে পড়ে যায় যে সে ওই আয়না তো ভেতর থেকে আনেইনি, আর ওই আয়না সমুদ্রের মধ্যে ফেলা না পর্যন্ত এই রিচুয়াল কমপ্লিট হবে না এবং এই জিন 7 পুরুষ পর্যন্ত তাদের পেছনে পড়ে থাকবে। তাই মায়া চলে যায় ভেতর থেকে আয়নাটি আনতে। ল্যানি তখন একাই গাড়ির ভেতরে ছিল। মায়া ভেতরে গিয়ে আয়নাটি নিতেই যাচ্ছিল, এমন সময় সে আয়নার রিফ্লেকশনে নিজের পেছনে ওই জিনকে দেখতে পায়, যে কিনা মায়াকে মাথায় আঘাত করে সেখানেই অজ্ঞান করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে বসেছিল গাড়ির ভেতরে ল্যানি, যে কিনা এবারও গাড়ির সামনে কাউকে একটা দেখতে পায়, যে কিনা খুব অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখে ল্যানি দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়, তবে তখন সামনে কাউকেই দেখা যায় না। আচমকাই গাড়ির বোনেটের ওপর এসে পড়ে ওই জিন, যে কিনা চারিদিক থেকে ল্যানিকে ভয় দেখাতে থাকে। এমনকি গাড়ির জানালা পর্যন্ত ভেঙে ফেলে সে, গাড়ির ভেতরে পর্যন্ত সে চলে আসে, যা দেখে ছোট্ট ল্যানি ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে চলে যায় তার মায়ের ঘরে, যেখানে মায়া ছিল এবং তাকে খুবই অদ্ভুতভাবে সুখ ছিল সুদার্শীর শরীরে থাকা ওই জিন, যা দেখে ল্যানি আর কোনো কিছু ভাবে না এবং পাশে জ্বলতে থাকা ওই ল্যাম্পটি ছুঁড়ে মারে সুদার্শীর উপর, যার ফলে তার শরীরে আগুন ধরে যায়। যেমনটি আয়ু বলেছিল যে এই রিচুয়ালে তারা ব্যর্থ হলে যেন সুদার্শীর শরীরকে পুড়িয়ে দেয়। এটাই একমাত্র উপায় ওই জিন থেকে নিজেদেরকে বাঁচানোর। মায়ার জ্ঞান ফিরে আসে এবং সে নিজের চোখের সামনেই নিজের মায়ের এভাবে পোড়া দেহ দেখতে পায়, যা দেখে মায়া এবং ল্যানি দুজনই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। পরদিন সকালে তারা দুই বোন গিয়ে সমুদ্রের মাঝে ওই আয়নাকে ফেলে দেয়, আর এরপর সমুদ্রের পাড়ে বসেই রেস্ট করতে থাকে। গাড়িতে ঘুমিয়ে পড়েছিল মায়া এবং ল্যানি। হঠাৎই একটা কাক এসে গাড়ির কাছে লাগে, যে আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় ল্যানির। ঘুম ভাঙতেই সে দেখতে পায় গাড়িতে কোথাও মায়া নেই, যা দেখে সে গাড়ি থেকে নিচে নামে এবং মায়াকে খুঁজতে থাকে। গাড়ির সামনে থেকে খুঁজে সে যখন পিছের অংশে আসে তখন সে দেখতে পায় মায়া সেখানে বসে আছে। মায়াকে ডাক দিতেই সে পিছে ঘুরে তাকায়, যেখানে তার চোখ ছিল কালো এবং চোখের মণি ছিল লাল, সেই সাথে সে একটা জ্যান্ত কাক খাচ্ছিল। মায়ার এক ভয়ানক হাসির সাথে আজকের এই গল্প এখানেই শেষ হয়ে যায়। শেষ দৃশ্যে হয়তোবা আমাদেরকে বোঝানো হয়েছে যে মায়া এখন ওই জিনের বশে চলে এসেছে, যেহেতু সে নিজের সব থেকে প্রিয় মানুষ অর্থাৎ তার মাকে গত রাতে বলি দিয়েছিল। হ্যাঁ, ওই পাত্রের ভেতরে সে যখন হামান দিয়ে তার মায়ের উপর আঘাত করেছিল, এটাই ছিল ওই রিচুয়াল, যে রিচুয়ালের মাধ্যমে কেউ ওই জিনের সাথে ডিল করতে পারে। হয়তোবা নিজের মাকে এইভাবে মেরে ফেলার কারণেই তার এবং ওই জিনের মধ্যে একটা ডিল হয়েছিল, যে ব্যাপারে সে নিজেও জানতো না। আর এর মানে হলো এর পরিণাম আরও বেশি ভয়ানক হতে চলেছে। আশা করছি আপনাদের কাছে এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।